করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জন্যে যে তিনি আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন 1975 সালের পরে। আমরা সবাই জানি যে 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল এবং পরবর্তীকালে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চাপিয়ে দিয়েছিল, সেই সময়ে 4টি সংবাদপত্র ব্যতীত সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল এবং সংবাদ মাধ্যমকে পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছিল। আমরা সেই সময় দেখেছি যে আমাদের সাংবাদিক ভাইরা তারা কাজ হারিয়ে কেউ হকারি করেছেন, অন্যান্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন, মানবেতর জীবনযাপন করেছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারী এরশাদের হাত থেকে জাতিকে একটা গণতন্ত্র উপহার দিতে সক্ষম হয়েছিলেন এবং আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত পূর্বসূরীদের যারা এই সংবাদপত্রের স্বাধীনতার জন্যে, যারা বাক স্বাধীনতার জন্যে অনেক নির্যাতন সহ্য করেছেন এবং অনন্য অবদান রেখেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা একটা ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছি। এই দুঃসময় শুধু সংবাদ মাধ্যমের নয়, এই দুঃসময় শুধু বিএনপির নয়, এই দুঃসময় আজকের সমগ্র জাতির জন্য। এই কারণে যে আজকে এমন একটি সরকার জবরদখল করে ক্ষমতা বসে আছে, যারা আমাদের এই 50 বছরের যে অর্জন, আমরা যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, একটি মুক্ত দেশ পাবো, মুক্ত সমাজ পাবো, মুক্ত রাষ্ট্র পাবো, যেখানে আমরা আমাদের অনেক চিন্তার মধ্যে দিয়ে একটি মনোলিথিক একরকম এক ধরনের চিন্তার মধ্য দিয়ে আমরা আপনার একটা রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হব। আওয়ামী লীগ সেই স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। তারা পূর্বেও একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এখনও তারা আজকে একটা ভিঙ্গ আঙ্গিকে গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। এবং লক্ষ্য করে যদি আমরা দেখি যে অত্যন্ত সুকৌশলে, সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তারা এই কাজটি করে আসছে। 1/11 যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের কথা ছিল কি তখন, যে রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছে, সুতরাং আমরা এটাকে ঠিক পথে নিয়ে যেতে চাই। তখন থেকে কিন্তু একটা রাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। আপনাদের অনেকে মনে থাকবে, সবসময় থাকবেই, -2 থিওরি এসেছিল তারা, অর্থাৎ রাজনীতি বাতিল, সেখানে আপনার নতুন এবং একটা তখনকার কিছু বুদ্ধিজীবী তারা যোগ্য প্রার্থীর খোঁজও করছিলেন। দুর্ভাগ্য আমাদের যে 1/11 পরে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনড় ভূমিকার জন্যে সেই অবস্থা থেকে মুক্তি পেলেও আমরা কিন্তু সেই চক্রান্ত থেকে মুক্তি পাইনি। 2008 সালের নির্বাচন, পরবর্তী নির্বাচন, সবগুলো কিন্তু এই একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না। একজন রাজনীতিবিদকে তারা শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখুন
পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্বই নাই। 2014 সালে তারা 154 জনকে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত ঘোষণা করে একটা পার্লামেন্ট গঠন করেছিল, এবং 2018 সালে আগের রাতেই নির্বাচন করে, এবং সেই নির্বাচনে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না, তারাই জালিয়াতি করে ভোট দিয়ে বিভিন্নভাবে তারা তাদেরকে নির্বাচিত করেছে এবং স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়েছে। এবং এটার মূল কারণটার জায়গাটা কোথায়? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বিচারপতি খায়রুল হক তিনি 2012 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, এবং সেটা আওয়ামী লীগ লুফে নিয়ে সেটাকেই তারা বাস্তবায়ন করে তুলেছে। যার ফলে কি হয়েছে, আজকে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নির্বাচন কমিশন কোথায়? নির্বাচন কমিশন এটা সম্পূর্ণভাবে একটা আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে আবার শোনা যাচ্ছে যেটা হবে ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। অনেক কথা হচ্ছে। আমি আজকেই দেখলাম কিছুক্ষণ আগে যে আমাদের 52 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা একটা আইন প্রণয়ন করতে বলেছেন নির্বাচন কমিশনের জন্য। ভালো কথা, কিন্তু আইনটা করবে কে? এই আইন তো পাশ করবে সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে আওয়ামী লীগ ছাড়া আর কিছু নাই, যারা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে, তারা এই আইনটা পাশ করবে। সুতরাং নির্বাচন কমিশনের আইন যারা করতে চান সবার আগে তাদের সেই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। প্রিয় বন্ধুগণ, ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্র এবং মুক্ত চিন্তা, মুক্ত সাংবাদিকতা এটা কখনো একসাথে যায় না। ফ্যাসিবাদ মানেই হচ্ছে যে ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, গুম করে আপনার সমস্ত অধিকারগুলোকে হরণ করে দিয়ে তারা ক্ষমতায় বসে থাকবে শুধু অস্ত্রের জোরে। আজকে তাই তারা করেছে। আজকে শুধু অস্ত্রের জোরে তারা পুরো ক্ষমতা দখল করে আছে। বিচার ব্যবস্থা একেবারেই দলীয়করণ করা হয়েছে, প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এই যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম একটা গণতান্ত্রিক দেশের জন্য, সেই চতুর্থ স্তম্ভকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আপনারা কেউ মনে কষ্ট পাবেন না, অনেকেই আজকাল নিজেরাই সেন্সর করেন কি লিখবো কি লিখবো না। কারণ এটা লিখলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেতে হবে, এটা লিখলে অমুক আইনে পড়তে হবে, এটা লিখলে গুম হয়ে যেতে হবে, এটা লিখলে যে আমাদের কাজল ভাই বসে আছেন এখানে ছিলেন কিছুক্ষণ আগে, তার মতো গুম হয়ে থাকতে হবে, উল্টো মামলা হবে। এটা 50 জন যে সাংবাদিক নিহত হয়েছেন সেই সাংবাদিকদের অবস্থা হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা। আজকে এই সরকার এই দেশে, এই রাষ্ট্রে একটা কাজে সফল হয়েছে, এটা হচ্ছে তারা সারা দেশের জনগণের মধ্যে একটা ভীতি, একটা ত্রাস একটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এক পা এগোতে গেলে কেউ চিন্তা করে যে আমার কি হবে। বাস্তবতা বলছি, আমি যেটা সত্য কথা বলছি। আজকে সেই কারণেই এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। এখানে অনেক বক্তারা বলেছেন যে সাংবাদিকতা মুক্ত হবে কখন? যখন আমি একটা মুক্ত সমাজ পাবো, যখন আমার রাষ্ট্র ব্যবস্থা মুক্ত থাকবে, যখন এই লেখার জন্যে, শুধু লেখার জন্যে আমাকে নির্যাতনের শিকার হতে হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের মানব জাতি, আমি বলবো যে যুগে যুগে এই ঘটনাটাই ঘটেছে। যারা সত্য কথা লিখতে চায়, বলতে চায়, তাদের উপর অত্যাচারের খড়গ নেমে এসেছে। কিন্তু তাই বলে কি কেউ থেমে থেকেছে? কেউ কখনো থেমে থাকেনি। এই সত্য কথা বলার জন্য আন্দোলন সংগ্রাম চলেছে, আত্মাহুতি দিয়েছে এবং অবশ্যই জয়ী হয়েছে। দেখা যায় জয়ী হওয়ার পরেও সবশেষে আবার দেখা যায় আবারও সেই একই অবস্থা ফিরে আসে। এই আপনারাই, এই সাংবাদিকরা, আপনারা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের ভয়াবহভাবে অত্যন্ত একটা ঐতিহাসিক একটা ঐক্য সৃষ্টি করেছিলেন এবং আপনারা সেদিন তাদেরকে পরাজিত করতেছিলেন জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে। আজকে আমরা বিভক্ত, আজকে আমরা বিভক্ত। আমাদের এই সাংবাদিক সমাজ বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, আমাদের পেশাজীবী সংগঠনগুলো বলেন, এই সব জায়গাতে বিভক্তি এসে গেছে।
এবং সেই বিভক্তি সৃষ্টি করা হচ্ছে অত্যন্ত সচেতনভাবে। এই সরকারের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো আজকে অত্যন্ত অ্যাক্টিভ। তারা আমাদের গণতন্ত্র যারা চাই, আমরা যারা দেশের স্বাধীনতা সর্বত্র চাই, তাদের মধ্যে বিভিন্নভাবে ঐক্য বিনষ্ট ঘটাচ্ছে। বন্ধুগণ, এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের বিভক্তির কোনো অবকাশ নেই। আজকে এই ফ্যাসিস্ট সরকারকে যদি সরাতে চায়, জনগণের একটা দৃঢ় ঐক্য প্রয়োজন আছে, জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন আছে। একই সঙ্গে সমস্ত সংগঠনগুলোরও যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের ঐক্যের প্রয়োজন আছে। আমরা আমেরিকায় দেখলাম যে আপনার একজন সাংবাদিককে আওয়ামী লীগের প্রেস কনফারেন্সে তাকে নির্যাতন করা হলো প্রকাশ্যে। এটাই কিন্তু আওয়ামী লীগের চরিত্র, এটা তাদের চরিত্র। যখনই আপনার তাদের মতের বিরুদ্ধে কিছু বলবেন তখনই আপনারা তার উপরে নির্যাতন করবেন। এটা আজকের না তো, আমরা 1971 সাল থেকে দেখছি। এমনকি যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যারা সেই সময় আওয়ামী লীগের একদলীয় সংগ্রামের বাইরে গিয়ে কাজ করছিলাম, লড়াই করছিলাম, যুদ্ধ করছিলাম, আমাদেরকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদেরকেও নির্যাতনের শিকার, একটা বাহিনী তৈরি করা হয়েছিল, মুজিব বাহিনী, যে যারা অন্য রাজনীতি থেকে এসছে তাদেরকে নির্মূল করতে হবে। এই কথাগুলো আজকাল কেউ বলেন না, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। আমরা মৌলানা ভাসানীর দল করতাম, তো উই ওয়ার টার্গেটেড, যে আমাদেরকে সেইখানে কিভাবে আপনার আক্রমণ করা যাবে, নির্মূল করা যাবে। পরবর্তীকালে আমরা দেখেছি 1972 থেকে 75 সাল পর্যন্ত কিভাবে বিরোধী চিন্তা যারা করেছে, যারা ভিন্ন মত পোষণ করেছে, তাদেরকে কিভাবে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল শুধু তাদেরকে নির্মূল করবার জন্য। বহু সাংবাদিক সেদিনও নির্যাতিত হয়েছেন, বহু রাজনীতিবিদ নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন। এখন যে জাসদের ইনু সাহেবরা এত কথা বলেন, তাদেরই তো 30,000 তরুণ কিশোরকে সেদিন প্রাণ দিতে হয়েছে। এটা বাস্তবতা, দ্যাটস দ্য রিয়ালিটি। আজকে সেই একই দল, শুধু খোলসটা আলাদা রেখে গণতন্ত্র আছে, নির্বাচন হয়। এই তো রাশিয়াতেও নির্বাচন হলো, আপনার পুটিনের দল আবার নির্বাচিত হয়েছে। চমৎকার আছে তাদের আপনার সংবিধান, যে একবার প্রধানমন্ত্রী হতে পারবে, আবার সভাপতি হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে। নিজেরা তৈরি করে নিয়েছে নিজেদের মতো করে। আজকে বাংলাদেশেও সেই একইভাবে তারা তাদের মতো করে সংবিধানকে পরিবর্তন করছে, কাটা ছেঁড়া করে শেষ করে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী রয়েছেন, বিশিষ্ট নাগরিকেরা রয়েছেন, তারা মাঝে মাঝে বলেন, কিন্তু এই ব্যাপারে একটা শক্তিশালী যে আপনার সোচ্চার উচ্চারণ সত্য একটা তৈরি করবেন, সেটা আমরা দেখছি না। আমরা অবশ্যই আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এবং এই লড়াই সংগ্রামের মধ্যে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পাচ্ছি, তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে তারা লিখছেন, কষ্ট করছেন, তারা নির্যাতিত হচ্ছেন। আজকে রুহুল আমিন গাজী 11 মাস ধরে কারাবন্দী হয়ে আছে বিনা কারণে। একইটা মিথ্যা মামলা দিয়েছে, সেই মিথ্যা মামলা বহু লোকের বিরুদ্ধে হয়েছিল, অনেকেই কিন্তু মুক্ত হয়ে গেছেন। কিন্তু রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া হচ্ছে না। কেন? যে তিনি সাংবাদিক, নির্ভীক একজন সাংবাদিক, তিনি স্বাধীনতার কথা বলেন, তিনি মুক্ত সাংবাদিকতার কথা বলেন, সেই জন্য তাকে মুক্ত করা যাবে না। বন্ধুগণ, কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সাংবাদিক সমাজ তার মুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ থাকে না। তারা একসাথে তাদের সহকর্মী, সে যে দলে হোক, মুক্তিই হোক না কেন, তাদের সহকর্মীর মুক্তির জন্য তারা জোরে সোরে কথা বলবেন না। একই ঘটনা ঘটেছে মাহমুদুর রহমান সাহেবের ব্যাপারে, এবং অন্যান্য আমাদের যারা আজকে দেশ ছেড়ে জীবন বাঁচাতে বাধ্য হয়ে চলে গেছেন, তাদের ব্যাপারে একই কথা বলে। আজকে এই সরকার পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করবার জন্যে, সত্য কথা যেন আমরা বলতে না পারি তার জন্যে নতুন নতুন আইন তৈরি করছে। আপনারা দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনারা দেখেছেন যে এখন নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে, যেটাকে তারা বলছে ব্যক্তি সুরক্ষা আইন।
এ ব্যাপারে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি। এটা হচ্ছে আরেকটা কৌশলে সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেন, যারা মত দেন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে আবার নির্যাতনের শিকার করার জন্য তারা এই আইনটা করতে আসছেন। আপনারা আমাদের তথ্যমন্ত্রী সাহেব তিনি জানিয়েছেন যে প্রায় 210টি আপনার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তো বাকশালের আলামত দেখতে পাচ্ছি, আলামত নয়, বাকশাল দেখতে পাচ্ছি। এর মধ্যে অবশ্যই একজন মন্ত্রী বলেছেন আপনার যে বাকশাল ভালো ব্যবস্থা ছিল। একজন বেশ শিক্ষিত মন্ত্রী, উচ্চপদস্থ আপনার আমরা ছিলেন এক সময় পরিকল্পনা মন্ত্রী, তিনি বলেছেন বাকশাল ভালোই একটা ব্যবস্থা ছিল। তো তারা তো এখন প্রকাশ্যেই বলছে যে বাকশাল ভালো ছিল। তো সেই কথাটা পরিষ্কার করে বলেন যে আমরা বাকশাল করছি, আমরা একদলীয় শাসন ব্যবস্থা করছি, এই কথাটাই আপনারা পরিষ্কার করে বলেন। সেটা তো বলছেন না, কারণ আপনার মানুষকে প্রতারণা করেছেন, বরাবরই প্রতারণা করেছেন সেই বিষয়গুলো নিয়ে। আজকে 4000 আবেদন আছে আপনার পোর্টাল নিউজ পোর্টালের জন্য। সেই 4000 নিউজ পোর্টালের কোনো নিবন্ধন না দিয়ে মাত্র 93টাকে আপনারা আপনাদের মতো যাদের পছন্দ তাদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন এবং সেগুলো চালাবেন। অর্থাৎ সব দিক থেকে একটা একদলীয় শাসন ব্যবস্থা, একটা অথরিটেরিয়ান শাসন ব্যবস্থা, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে চূড়ান্ত করবার জন্য সমস্ত আয়োজন তারা তৈরি করেছে। তা আমাদের আশার আলো আছে। আমরা মনে করি, আমাদের ইতিহাস বলে, আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য তা বলে যে বাংলাদেশের মানুষ কখনো এই ধরনের একদলীয় শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তারা চায় না। তারা পরিষ্কার করে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং এটাকে একটা প্লুরাল সোসাইটি হিসাবে দেখতে চায়। সেইভাবেই আমাদেরকে আশা রাখতে হবে, সংগঠিত হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ দুঃশাসনের যে সরকার, ভয়াবহ দুঃশাসনের যে নেতৃত্ব, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য শেষে যাদের রুহুল আমিন গাজী সহ যাদেরকে মিথ্যা মামলায় আটক করা রয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি এবং একই সঙ্গে আপনার যারা নিহত হয়েছেন তাদের বিচার দাবি করছি, তদন্ত করে বিচার দাবি করছি এবং আমরা আবারও সব শেষ যে আবেদন আপনাদের কাছে থাকবে যে বিভেদ নয়, আপনাদের ঐক্য, জনগণের ঐক্য দিয়েই এই দেশের মুক্তি হবে, গণতন্ত্রের মুক্তি পাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন সাংবাদিক জিন্দাবাদ। দুঃখিত, ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ।